মরণ ফাঁদে পরিণত হয়েছে ঝিনাইগাতির মিনি স্টেডিয়ামের সুবিধা থেকে বঞ্চিত শেরপুরের 3 উপজেলার খেলোয়াড়রা। ইনজুরি আক্রান্ত লুকাকুকে নিয়ে ঘোষণা করা হলো বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড। চমক রেখে তিউনিশিয়া ও জাপানের দল ঘোষণা। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, শুরুর চাপটা কিছুটা সামলে নিয়েছিলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুঃখিত। এই মুশফিকুর রহিম আউট হয়ে গেছে এবং 5টা উইকেট চলে গেছে। টেস্টের এই মুহূর্তে বাংলাদেশ কি অনেকটাই পিছিয়ে গেল? পুরোপুরি, অনেকটা নয়, পুরোপুরি। তবে স্বস্তি কিন্তু রয়েছে। স্বস্তির নাম লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। আপনার নিশ্চয়ই মনে আছে 2024-এ রাওয়ালপিন্ডিতেও কিন্তু 26 রানে 6 উইকেট চলে যাওয়ার পরে দুজনের 161 রানের পার্টনারশিপ কিন্তু বাংলাদেশকে সেই টেস্ট ম্যাচটা জিতিয়েছিল। লাক্কাতুরায় তেমনটা যে হবে না সে কেই বলতে পারে। তবে এই মুহূর্তে পুরোপুরি আসলে পাকিস্তানের নিয়ন্ত্রণে। প্রথম সেশনটাও আমরা দেখেছিলাম যে তাদেরই দাপট ছিল। যদিও শুরুর দিকে জয় আউট হয়ে যাওয়ার পরে তানজিদ তামিম তার ডেবুটেন 26 রান করেছেন। এরপরে মুমিনুল আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, মুশফিকুর রহিম আউট হয়েছেন। একটা বিষয় কিন্তু তুলনা আপনাকে একটু লক্ষ্য করতে হবে, যে 4জন ব্যাটারের কথা বললাম, অর্থাৎ তামিম, মুশফিক, শান্ত এবং মুমিনুল, সবাই কিন্তু 2 অঙ্কের ফিগারই স্পর্শ করেছেন। অর্থাৎ সবার রান কিন্তু 20-এর ঘরে, আর কেউই 30 স্পর্শ করতে পারেনি। অর্থাৎ সবাই কিন্তু ভালো একটা স্টার্টিং পেয়েছিল, সেটা ক্যারি করতে পারেনি। এখন দেখার বিষয় আসলে এই পার্টনারশিপটা আসলে কতটুকু ক্যারি করতে পারে। তুলন প্রথম দিকে পেসাররা যেমন সুবিধা পাচ্ছিল, এখন উইকেটের আচরণটা কেমন দেখছেন? ঠিক ঢাকা টেস্ট বা মিরপুরের সঙ্গে এই উইকেটের পার্থক্য কতটুকু মনে হচ্ছে? ব্যক্তিগতভাবে একেবারে যদি আপনি নেকেড আইয়ের কথা বলেন, খুব একটা যে বোলাররা সুবিধা পাচ্ছে তেমনটা কিন্তু মনে হয় না। কারণ এই উইকেটটা একেবারেই মনে হয়েছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। হ্যাঁ, টানা কয়েকদিন বৃষ্টিতে উইকেটটা ঢাকা ছিল, সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টা হয়তো বা আব্বাস, যিনি কিনা তা আসলে ঢাকা টেস্টেও তো 5 মেরেছেন, তিনি মোটামুটি কিছুটা সুবিধা পাচ্ছিলেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন অ্যানাবেল কোনো বাউন্স কিন্তু এই উইকেটে ছিল না। সুইংয়ের কথা বলতে পারেন, মুমিনুল যে বলটা আউট হয়েছে কিন্তু তিনি সেই বলটা আসলে রিডই করতে পারেননি। খুব একটা পেসাররা বা বোলাররা সহায়তা পেয়েছে তেমনটাও কিন্তু আসলে বলার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা আসলে খুবই খারাপ ব্যাটিং করেছে। এবং যে আউট হওয়ার ধরন, মুশফিকুর রহিম তিনি কিন্তু একটা লাইফও পেয়েছিল। শেষ পর্যন্ত আসলে কেউই, ওই যে বলছিলাম যে যতটা না পাকিস্তান ভালো বোলিং করেছে তার চাইতে বেশি বাংলাদেশের ব্যাটাররা কিন্তু খুব একটা ভালো ব্যাট করতে পারেনি। তবে এখনও সময় রয়েছে। সিলেটের একটু শেষ করব আবহাওয়ার কথা বলে। যেমনটা আসলে গেল 2 দিন ধরেই শোনা যাচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে, মেঘ কিন্তু ছিল। তবে এই মুহূর্তে কিন্তু সিলেটের আকাশ পুরোটাই একেবারে রোদের দখলে। তুলনায় ছিল বাংলাদেশের ম্যাচের সবশেষ আপডেট আমার কাছে লাক্কাতুরা থেকে। এবং ব্যাটারদের যাওয়া আসার মধ্যে একটা স্বস্তির খবর দিলেন যে বৃষ্টির সম্ভাবনা কম এবং রোদ উঠেছে এবং খেলাটা হয়তো পুরো দিনের ম্যাচটাই আজকের পুরো দিনের খেলাটা অন্তত মাঠে গড়াবে। আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আমরা আরও খবর জানাতে পারবো। এবারে ফুটবল। হামজা সমিতদের কোচ নিয়োগে কাটছে না ধোঁয়াশা। সবশেষ 2-3 দিনের সময় নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর এমন সময় ক্ষেপণে হাই প্রোফাইল কোচদের হাত ছাড়া হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের সঙ্গে। তিনি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যে সময়টা নিয়েছেন এই সময়ের মধ্যে আসলে আলোচনা হবার কথা, চূড়ান্ত হবার কথা কোচের নাম, তেমন কোনো আলোচনা বা বৈঠকের কোনো আভাস পেয়েছেন, কিংবা কি চলছে বাফুফেতে এখন? তৌহিদ, আসলে গতকাল আলোচনা যে পর্যন্ত ছিল, এখন পর্যন্ত আজকে দুপুর পর্যন্ত আলোচনা ঠিক সেই জায়গাতেই আসলে দাঁড়িয়ে আছি। ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি যেরকমটা জানিয়েছেন যে 2-1 দিনের মধ্যেই ফলাফল আসবে বা কোচের নাম চূড়ান্ত হবে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানি যে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল তিনি আসলে বাংলাদেশে নাই, যার কারণে কিন্তু সময়টা আরও হয়তো বা বেশি দীর্ঘ হতে পারে। তবে গতকাল আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা শুনে আসলে যেরকমটা বুঝেছিলাম, তিনি ক্রিস কোলম্যানকে নেওয়ার ব্যাপারেই ইঙ্গিত দিয়েছেন এবং
এতক্ষণ পর্যন্ত আমরা এতটুকুই আসলে আমাদের জানা যে ক্রিস কোলম্যানই হতে পারেন বাংলাদেশের কোচ। তবে এখানে কিন্তু একটা শঙ্কা বা একটা ভয়ের ব্যাপার কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে যে রোজারিও মিকেলকে আসলে যেভাবে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, ক্রিস কোলম্যানকেও কিন্তু সেভাবে হারিয়ে ফেলার একটা শঙ্কা জেগেছে। আমরা এরকম একটা গুঞ্জন শুনছি যে তুরস্কের সেকেন্ড টায়ারের একটা ক্লাব ইতোমধ্যে ক্রিস কোলম্যানকে নেওয়ার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছে এবং ক্রিস কোলম্যানের হাতে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে। বাফুফে যেভাবে আসতে চলো নীতিতে চলছে, তারা প্রায় আজকে 15 তারিখেই চুক্তি করার কথা ছিল, আজকে 16 তারিখও চলে যাচ্ছে, অর্থাৎ আজকেও চুক্তি হবে না এতটুকু নিশ্চিতভাবে বলাই যায়। আরও হয়তোবা 2-1 দিন সময় লেগে যেতে পারে। এভাবে যদি বাফুফে চলতে থাকে তাহলে হতে পারে এরকমটা যে আরও যে ক্রিস কোলম্যান কিংবা বেয়ান স্টোক তারাও আসলে হাত থেকে বেরিয়ে যায় কিনা সেরকম একটা ভয়ও কিন্তু কাজ করছে এখানে। তৌহিদ। সবুজ, আপনাকে ধন্যবাদ এবং থাকুন আমাদের সঙ্গে। নিশ্চয়ই পরবর্তীতে কোচের কোনো আপডেট পেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একমাত্র মিনি স্টেডিয়াম এখন অবহেলা আর ঝুঁকির প্রতীক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গ্যালারির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। নির্জন পরিবেশে সেটি পরিণত হয়েছে মাদক সেবীদের আস্তানা। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয় খেলোয়াড়, ক্রীড়ামোদী ও অভিভাবকদের মধ্যে। তাই দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শেরপুর থেকে মুরাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খেলাধুলার একমাত্র ভরসা এই মিনি স্টেডিয়াম, কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে এখন এটি যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গ্যালারির বিভিন্ন অংশ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও ভেঙে গেছে দেয়াল ও সিঁড়ি। দিনরাত নির্জন থাকায় পরিত্যক্ত গ্যালারিতে জমছে মাদক সেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, এতে কিশোর তরুণদের একটি বড় অংশ বিপথে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। নিয়মিত ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়া আয়োজন হবার কথা থাকলেও মাঠের বেহাল অবস্থার কারণে খেলাধুলা দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি হলেই মাঠ জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাও। দর্শকদের জন্য নেই নিরাপদ গ্যালারি। প্রচণ্ড রোদ কিংবা বৃষ্টির মধ্যেও ঝুঁকি নিয়েই খেলা দেখতে বসতে হয় দর্শকদের। সামান্য অসাবধানতাতেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। দেখা গেছে যে মাথায় আইসা পড়ে, যে ইট বালু সিমেন্টে খোয়া পড়ে ধসে ধসে পড়তেছে। মাদক কারবারিদের জন্য কিন্তু ব্যাপক একটা জায়গা হয়ে উঠেছে, কারণ তারা দিনে দুপুরে রাতে সবসময় তারা এখানে মাদক সেবন করে। কিছু লোক কিছুদিন আগেও ব্যথা পেয়েছে, এখান থেকে খোয়া সিমেন্ট পড়ে যাওয়া রড বের হয়ে গেছে। গ্যালারি অনেক ঝুঁকিপূর্ণ, এখানে কখন কি হয়ে যায় আসলে সঠিকভাবে কিছু বলা যায় না। শুধু ঝিনাইগাতী নয়, সীমান্তবর্তী শ্রীবর্দী ও নলিতাবাড়ী উপজেলার খেলোয়াড়রাও পর্যাপ্ত খেলার মাঠ ও স্টেডিয়াম সুবিধা থেকে বঞ্চিত। শ্রীবর্দীবাসীর অভিযোগ, খেলাধুলার পরিবেশ না থাকায় অনেক তরুণ ঝুঁকে পড়ছে মোবাইল, জুয়া ও মাদকের দিকে। ক্রিকেট খেলালে বল খেতে চলে যায়, খেতালা সে গালিগালাজ করে। আমাদের স্টেডিয়ামে গ্যালারি নাই, বাউন্ডারি নাই, আমরা খেলতে পারি না। প্লাপান দিন দিনে মোবাইল আসক্ত হচ্ছে। শেরপুর জেলার 5 থানার মধ্যে 4 থানাতে মোটামুটি কাজটা হয়েছে, কিন্তু এই শ্রীবর্দী স্টেডিয়ামের কোনো কাজ আমরা দেখি নাই। নলিতাবাড়ী স্টেডিয়ামটির অবস্থান নদী তীরবর্তী এলাকায় হওয়ায় পাহাড়ি ঢলে প্রায়ই মাঠ তলিয়ে যায়। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে মাঠের ব্যবহারও ব্যাহত হচ্ছে। খেলোয়াড়দের অভিযোগ, স্টেডিয়ামের কিছু জায়গা দখল করে গড়ে উঠেছে বসত ভিটাও। মাঠ আছে, এটা মনে করলেন উঁচা নিচা, পানি জমাতে খেলতে পারি না। বসার সমস্যা, মাঠ ছোট, মাঠ হলো 3 কোনা, মাঠের মধ্যে বাড়ি ঘর করে দিয়েছে। কিন্তু সব বড় খেলা হইলে গাড়ি ধরতে হবে না, রোড গাড়ি জাম বাজা যায়, অ্যাক্সিডেন্ট। এদিকে দ্রুতই প্রয়োজনীয় সংস্কার করে নিয়মিত খেলাধুলার আয়োজনের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, উনি নির্বাচিত হওয়ার পরে ওনার সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং ওনাকে আমি বিস্তারিত তথ্য দিয়েছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ক্রীড়া খেলাধুলা এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য উনি এটা নিয়ে কাজ করবেন। অবহেলা আর দীর্ঘদিনের সংস্কারহীনতায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্টেডিয়ামগুলো সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। এই মুহূর্তে যেতে চাই শেরপুরে, সেখানকার স্টেডিয়ামের আরও দুর্দশার খবর জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শেরপুর জেলা ক্রিকেট দলের সদস্য রাহাত পাপ্পু। পাপ্পু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। স্টেডিয়ামের যে দশা আমরা দেখলাম, তাতে করে সেখানে খেলাধুলা হওয়াই মুশকিল। আপনি তো শেরপুর জেলা ক্রিকেট দলে খেলছেন, সব কিছু মিলিয়ে আপনাদের ক্রিকেটটা আসলে কিভাবে চলছে সেখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাহাত পাপ্পু। আসলে ক্রিকেটটা বলতে গেলে আসলে অনেক বাজে অবস্থা। আসলে এখানে আমাদের উপজেলাতে একটি মাত্র স্টেডিয়াম,
এই স্টেডিয়ামে নানান ধরনের সমস্যা রয়েছে। তো হচ্ছে উল্লেখযোগ্য কিছু সমস্যা আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথমে এই স্টেডিয়ামে পাশে একটা বাফার গোডাউন থাকাতে আসলে এখানে প্রতিদিন প্রায় শ ট্রাক এখানে আহ, অবস্থান করে, যেটা হচ্ছে স্টেডিয়ামের আউটফিল্ড বেহাল দশা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এত বড় একটা স্টেডিয়াম, কিন্তু এখানে একটা টিউবওয়েল নেই যেখানে পোলাপান খেলাধুলা করার পরে একটু পানি খাবে, এরকম কোনো পরিবেশ নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে এইখানে একটা ঝুঁকিপূর্ণ একটা গ্যালারি রয়েছে, যেটা অনেক বছর আগের বানানো। সেটা একদম বেহাল অবস্থা, পড়ে যাওয়ার মতো। তো আমি সব মিলে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এইখানে এই ঝুঁকিপূর্ণ গ্যালারিতে এখন যে অবস্থা হয়েছে, এখানে একটা মাদকের একটা মানে ঘর হয়েছে। এখানে প্রায় খেলাধুলা বিলীনের পথে, পোলাপান একদমই খেলে না। আমরা যারা খেলাধুলা করি আমাদের অনেক কষ্ট করে খেলাধুলা করতে হয়। রাহাত পাপু, জেলা ক্রীড়া সংস্থা কিংবা যেটা ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে আসলে খেলাধুলা আয়োজন করা কিংবা জেলা লীগ এই ধরনের খেলাধুলা আয়োজন করার কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমাদের শেরপুর জেলার ক্রিকেটটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো, 5 বছর পর পর 10 বছর পর পর একটা করে টুর্নামেন্ট হয়। তো এখানে আমাদের অনেক উদীয়মান প্লেয়ার ছিল যারা আজকে খেলাধুলার বাইরে চলে গেছে। কেউ ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, কেউ চাকরিজীবী হয়ে গেছে, কেউ লাইন শূন্য হয়ে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো সব মিলে জেলা ক্রীড়া সংস্থা থেকেও আসলে ওরকম টুর্নামেন্ট শেরপুর জেলাতে আমার নজরে পড়ে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সমস্যাগুলো নিশ্চয়ই আমাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে এবং নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে। ইউরোপিয়ান ফুটবল এবং বিশ্বকাপের খবর। ইনজুরিতে মাঠের বাইরে থাকা রোমেলু লুকাকুকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে বেলজিয়াম। জাতীয়তা পরিবর্তন করে বেলজিয়াম দলে ডাক পেয়েছেন মাতিয়াস ফার্নান্দো পার্দো। কানাডার হয়ে খেলার রায়ান এলুমিকে নিয়ে দল ঘোষণা করেছে তিউনিশিয়া। মিতুমাকে ছাড়াই দেওয়া হয়েছে জাপানের চূড়ান্ত স্কোয়াড। চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন দেশটির অন্যতম সেরাই তারকা। ইনজুরিতে এখন মাঠের বাইরে লুকাকু। চলতি বছর মূল দলে মোট 69 মিনিট খেলেছেন 33 বছর বয়সী এই নাপোলির ফরওয়ার্ড। সেই চিরচেনার ছন্দেও তিনি নেই। বেলজিয়াম দলে জায়গা পেয়েছেন মাতিয়াস ফার্নান্দো পার্দো। এর আগে স্পেন অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলা এই ফুটবলার জাতীয়তা পরিবর্তন করে এবার ডাক পেয়েছেন বেলজিয়াম জাতীয় দলে। চমক রেখে বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিশিয়া। কোচ সার্বি লামুশির এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মিডফিল্ডার আনিস বিন সিলমানে এবং তরুণ ফরওয়ার্ড রায়ান এলুমি। দলের সবচেয়ে বড় চমক এই এলুমি। এর আগে কানাডার হয়ে নেমেছিলেন তিনি, তবে ম্যাচটি অফিসিয়াল সিনিয়র ম্যাচ ছিল না, ফলে ঠিকানা বদলে তিউনিশিয়ার জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন এলুমি। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।